গুড মর্নিং টু অল। তো আজকে আমরা শুরু করব হুনস রুল অফ স্পিন মাল্টিপ্লিসিটি অ্যান্ড পাউলি's exclusion principle, Aufbau's principle, electronic configuration and exchange energy through my channel SRC chemistry. ওকে, তো লেটস স্টার্ট। তাহলে আমরা আগের দিন কি দেখেছিলাম? আগের দিন আমরা পড়েছিলাম কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার থেকে আমরা অরবিট, সাবসেল অ্যান্ড অরবিটালের কনসেপ্ট পেয়েছি। এইবার সেই অরবিটালে কি করে ইলেকট্রন ফুলফিল হবে তার জন্য আমাদেরকে একে একে হুনস রুল, পাউলি's exclusion প্রিন্সিপাল অ্যান্ড দেন আউফবাউস প্রিন্সিপাল আমাদের জানতে হবে। তারপরে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন লেখা শিখব এবং তারপরে আমরা শিখব যে কোন কোন ধরনের অরবিটাল, কোন ধরনের ফিল্ড অরবিটাল সবচেয়ে বেশি স্টেবল এবং তার ব্যাখ্যা। ওকে, নাও চলো এবার হুনস রুল। হুনস রুল কি বলছে? এভরি অরবিটাল ইন এ সাবসেল ইজ সিঙ্গলি অকুপাইড উইথ ওয়ান ইলেকট্রন বিফোর এনি ওয়ান অরবিটাল is doubly occupied and all electrons in singly occupied orbitals have the same spin. কি বলছে? আমরা জানি পি সাবসেলের 3টি অরবিটাল হয়, পি সাবসেল। এস সাবসেলের একটাই অরবিটাল হয়, ডি সাবসেলের 5টা অরবিটাল হয়। আগের দিনই পড়লাম আমরা, এটা হচ্ছে ডি সাবসেল। এবং এফ সাবসেলের 7টা অরবিটাল হয়, তাই না? 3 4 5 7টা অরবিটাল হয়। তো কি বলছে? এভরি অরবিটাল ইন এ সাবসেল ইজ সিঙ্গলি অকুপাইড উইথ ওয়ান ইলেকট্রন বিফোর এনি ওয়ান অরবিটাল ইজ ডাবলি অকুপাইড অ্যান্ড অল ইলেকট্রনস সিঙ্গলি অকুপাইড অরবিটালস হ্যাভ দ্য সেম স্পিন। অর্থাৎ একটি নির্দিষ্ট সাবসেলের প্রত্যেকটি অরবিটাল যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি অরবিটাল ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি অরবিটাল কিন্তু সিঙ্গলি অকুপাইড থাকবে এবং প্রত্যেকটি ইলেকট্রনের, আমি এটা অন্য কালি দিয়ে দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটি অরবিটাল সিঙ্গলি অকুপাইড থাকবে এবং যে ইলেকট্রনগুলো সেই অরবিটালকে অকুপাই করবে তাদের স্পিন একই দিকে থাকবে। পি অরবিটালে 3টি অরবিটাল, পি সাবসেলের 3টি অরবিটাল যতক্ষণ না পর্যন্ত পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ইলেকট্রন দ্বারা এককভাবে পূর্ণ হবে, অর্থাৎ সিঙ্গলি অকুপাইড হবে। প্রত্যেকটি ইলেকট্রনের স্পিন কিন্তু একই দিকে আছে, প্লাস হাফ হলে প্লাস হাফ, মাইনাস হলে মাইনাস হাফ হলে মাইনাস হাফ। আবার যখন 3টি সাবসেল পূরণ হয়ে গেল তখন আবার সেকেন্ড ইলেকট্রন আসবে। সেকেন্ড ইলেকট্রন যদি হয় তাহলে এটা এখানে আসবে, তারপরের ইলেকট্রন এখানে আসবে, তারপরের ইলেকট্রন এখানে আসবে। একইভাবে যদি এস সাবসেল হয়, এস সাবসেলে একটাই অরবিটাল, সেক্ষেত্রে প্রথমে একটা ইলেকট্রন আসবে, তারপরে একটা ইলেকট্রন আসবে। ডি সাবসেলে কী হবে? ডি সাবসেলে 5টি অরবিটাল প্রথমে সিঙ্গলি অকুপাইড হবে। প্রথমে 5টি অরবিটালে সিঙ্গলি অকুপাইড হবে, প্রত্যেকটা ইলেকট্রনের স্পিন একই দিকে থাকবে, অর্থাৎ D1, D2 মানে যদি দুটো ইলেকট্রন থাকে, D3, 4, 5। আবার যদি 5টা ইলেকট্রন হয়ে গেল, 5টি অরবিটাল সিঙ্গলি অকুপাইড উইথ দ্য সেম স্পিন। ওকে, আবার যদি 6 নম্বর ইলেকট্রন কোথায় আসবে? আবার এখানে আসবে। 6, 7, 8, 9, 10। ঠিক আছে, এই 6, 7, 8, 9, 10 এদের স্পিন সমান থাকবে, আর তার আগে যে 5টা ইলেকট্রন ভর্তি হয়েছে তাদের স্পিন সমান থাকবে। এখানেও ঠিক তাই। এফ অরবিটাল কি হবে? এফ অরবিটাল একই রকমভাবে হবে। প্রত্যেকটা অরবিটালেরই এক নির্দিষ্ট সাবসেলের প্রত্যেকটা অরবিটালের এনার্জি কিন্তু মোরলেস সেম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এফ অরবিটালের প্রথমে 7টা অরবিটালই আগে সিঙ্গলি অকুপাইড হয়ে ফিল আপ হয়ে যাবে উইথ দ্য ইলেকট্রনস হ্যাভিং সেম স্পিন। তারপরে যখন আবার নেক্সট ইলেকট্রন আসবে তারা এবার এইভাবে পূরণ হবে। ওকে, এই অবধি বুঝলাম। তাহলে যদি আমাদের বলে যে, যদি কেউ বলল
এই এই এটা কিন্তু ভুল কনফিগারেশন। ঠিক আছে, এটা হলো পি সাবসেল। দুটো যদি P2 ইলেকট্রন হয়, যদি পি সাবসেলে দুটো ইলেকট্রন থাকে, তাহলে আমার কি করে ফিল আপ হবে? ফিল আপ হবে হচ্ছে এর হবে এই P3 যদি হয়, সরি, P3 হলে কীভাবে ফিল আপ করবো আমরা? এক, দুই, তিন। তো এই হলো হুনস রুল। এরপরে আমরা পড়ব পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে? নো টু ইলেকট্রনস in an orbital have all the four quantum numbers of same value. আমি এখানে দেখো প্রত্যেকটি অরবিটালেই কিন্তু দুটোর বেশি ইলেকট্রন দিইনি। কেন দিইনি তার ব্যাখ্যা এবার দেবে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে? নো টু ইলেকট্রনস ইন অ্যান অরবিটাল হ্যাভ অল দ্য ফোর কোয়ান্টাম নাম্বারস অফ সেম ভ্যালু। অর্থাৎ একটি অরবিটালের যে দুটো ইলেকট্রন আমি একটু আগেই লিখেছিলাম, সেই দুটো ইলেকট্রনের কিন্তু যে চারটে কোয়ান্টাম নাম্বার আছে, প্রিন্সিপাল, অ্যাজিমুথাল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, এই চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কিন্তু একই হতে পারবে না। যে কোনো তিনটের ভ্যালু একই হতে পারে, কিন্তু চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালুই দুটো ইলেকট্রনে একই হতে পারবে না। ধরা যাক এটি একটি এস সাবসেল। এস সাবসেল যদি হয়, যদি 4s সাবসেলই আমি ধরি, তাহলে n ইজিক্যাল টু কত হবে? 4। তাহলে l ইজিক্যাল টু এসের জন্য কত হবে? 0। m ইজিক্যাল টু এসের জন্য কত হবে? 0 ফর 2 ইলেকট্রনস। কিন্তু স্পিন কি হবে? একজনের হবে প্লাস হাফ আর একজনের হবে মাইনাস হাফ। আমি যদি এখানে আর একটা ইলেকট্রন দিই, তাহলে কিন্তু এই ইলেকট্রনের এই যেটা আমি থার্ড ইলেকট্রন দিলাম, তার স্পিন কিন্তু হয় প্লাস হাফ হবে অথবা মাইনাস হাফ হবে। কিন্তু পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে? একটি অরবিটালের দুটো ইলেকট্রনের কিন্তু, বা একটি সাবসেলের দুটো ইলেকট্রনের, মোর প্রিসাইজলি একটি অরবিটালের দুটো ইলেকট্রনের কিন্তু চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনোই সমান হতে পারে না। অর্থাৎ এটার সামারি কি, বা এটার কনক্লুশন কি? কনক্লুশন হচ্ছে ওয়ান অরবিটাল can not contains maximum 2 electrons। অর্থাৎ একটি অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। দুটোর বেশি ইলেকট্রন থাকলেই কিন্তু চারটে কোয়ান্টাম নাম্বার সেম হয়ে যাচ্ছে, যেটা কখনোই সম্ভব নয়। তাহলে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আমরা বুঝলাম যে একটি অরবিটালে ম্যাক্সিমাম দুটোর বেশি ইলেকট্রন থাকবে। ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকবে, দুইয়ের বেশি ইলেকট্রন কখনোই থাকবে না। ওকে, এইবার তাহলে যদি কেউ বলে, তাহলে যদি আমি দুটো কনফিগারেশন লিখছি, একটা আছে এটা পি এর আমি বলেছিলাম তিনটি অ্যাক্সিস বরাবর হয়, px, py, pz। এবার p3 তুমি xyz কিছুই লিখলে না, তার মানে কিন্তু বোঝাচ্ছে এই কনফিগারেশনটা বোঝাচ্ছে। কিন্তু px3 or py3 or pz3 এটা কিন্তু ভুল কনফিগারেশন। px, py, pz যখনই লিখছো তুমি, তখনই কিন্তু এটার মানে দাঁড়াচ্ছে যে একটি px অরবিটালে তিনটে ইলেকট্রন আছে, যেটা কখনোই সম্ভব নয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময়। ঠিক আছে, px, py, pz যখনই আমি লিখব, সেখানে কিন্তু এক একটি অরবিটালে আমার দুটোর বেশি ইলেকট্রন থাকবে না। এক একটি অরবিটালে আমি দুটোর বেশি ইলেকট্রন লিখতে পারবো না। ঠিক আছে, এটাও ঠিকঠাক কনফিগারেশন নয়। যদি p2 হয়,
যদি P2 হয় তাহলে আমাকে এভাবে লিখতে হবে Px1 Py1, কারণ আমাকে হুনস রুলও ওবে করতে হবে, হুনস রুলও আমাকে মেনে চলতে হবে, হুনস রুলকেও মেনটেন করতে হবে, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালকেও মেনটেন করতে হবে। প্রথমে ফিল আপ হবে হুনস রুল ওয়াইজ, তারপরে আমাকে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল ওয়াইজ এক একটি অরবিটালে আমি ম্যাক্সিমাম 2টো ইলেকট্রনই দেব। ঠিক আছে, এটা হলো পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে হুনস রুল কী বললো? হুনস রুল বলল যে যতক্ষণ না পর্যন্ত সমশক্তি সম্পন্ন অরবিটালগুলি ইলেকট্রন দ্বারা পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটি অরবিটালে সিঙ্গলি অকুপাইড হবে এবং প্রত্যেকটি ইলেকট্রনের স্পিন একই দিকে থাকবে। তারপরে এবার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল কি বলছে? নো টু ইলেকট্রনস অফ অ্যান অরবিটাল হ্যাভ অল দ্য 4 কোয়ান্টাম নাম্বারস অফ সেম ভ্যালু, অর্থাৎ একটি অরবিটালে দুটো ইলেকট্রনের কিন্তু 4টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কখনোই সমান হতে পারবে না। অর্থাৎ একটি অরবিটাল ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন হোল্ড করবে, একটি অরবিটালে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকবে, 2টোর বেশি ইলেকট্রন থাকবে না। এরপরে আমরা আসব আউবাউ প্রিন্সিপালে। আউবাউ প্রিন্সিপাল কি বলছে? যে এখানে যে 1s 2s 2p আছে, এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ, কীভাবে মানে কোন অরবিটালের পরে কোন অরবিটাল ফিল আপ হবে, কোন কোন নিয়ম মেনে ফিল আপ হবে, সেটা ফাইনালি বলছে আউবাউ প্রিন্সিপাল। ওকে, আউবাউ প্রিন্সিপালের ফার্স্ট রুল হচ্ছে কি? ইলেকট্রন উইল অকুপাই the orbital of lower energy first, occupy first of lower energy। ওকে, এবার কোনো একটি অরবিটালের এনার্জি লোয়ার হবে না হায়ার হবে সেটা ডিপেন্ড করছে সেই অরবিটালটির n+l ভ্যালুর ওপরে। n+l অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের যে সামেশান, যে যোগফল, তার উপর ডিপেন্ড করছে কোনো একটি অরবিটালের এনার্জি ছোট হবে না এনার্জি বেশি হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক। তাহলে 1s যদি আমি ধরি, 1s এর ক্ষেত্রে ফর 1s অরবিটাল n+l এর ভ্যালু কত? 1 + 0 = 1। ফর 2s n+l এর ভ্যালু কত হবে? 2 + 0 + 2। তার মানে 1s এর এনার্জি নিশ্চয়ই 2s এর থেকে কম, কারণ 1s এর n+l এর ভ্যালু 2s এর n+l এর ভ্যালুর থেকে কম। এখানে আমরা কি কনক্লুশনে আসতে পারি? হায়ার দ্য ভ্যালু অফ n+l, হায়ার ইজ দ্য এনার্জি অফ দ্য অরবিটাল। n+l, higher is the energy of orbital। এটাকে আমি সংক্ষেপে কি লিখতে পারি? n+l ভ্যালু ভ্যারিজ অ্যাজ এনার্জি অফ অরবিটাল। ওকে, তাহলে দেখো, তাহলে আমি দেখলাম কি? আমরা দেখলাম এখানে 1s এর n+l এর ভ্যালু হচ্ছে 1, 2s এর n+l এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 1s এর এনার্জি 2s এর থেকে কম। তাহলে আগে ইলেকট্রন 1s এ গিয়েছে, এরপরে এখান থেকে 2s এ গিয়েছে, 2s এর পরে এবার দেখো 2p তে গিয়েছে। 2pর ক্ষেত্রে n+l এর ভ্যালু কত হবে? 2pর ক্ষেত্রে 2p, তাহলে n = 2, n = 2, l = p এর ক্ষেত্রে 1, তাহলে 2pর ক্ষেত্রে n+l এর ভ্যালু 3, যেটা 2s এর n+l এর ভ্যালুর থেকে কিন্তু বেশি। তাহলে আগে 2s ফিল আপ হয়েছে, তারপর 2p ফিল আপ হয়েছে। 3s এর কত? 3s এরও 3, 3s এরও কিন্তু n+l এর ভ্যালু 3। এখানে একটা টুইস্ট আছে,
3s এরও n প্লাস l এর ভ্যালু হচ্ছে 3, কিন্তু আগে 2p ফিল আপ হয়েছে, তারপরে 3s ফিল আপ হয়েছে। কেন এরকম কেন? আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যখন টু অরবিটালস মানে দুটো অরবিটালের n প্লাস l এর ভ্যালু টু অরবিটালে যখন n প্লাস l এর ভ্যালু সেম হবে, তখন যে অরবিটালের n এর ভ্যালু কম তার এনার্জি কম। ওকে, দেন দ্য অরবিটাল having smaller n value will be of smaller energy, and will be filled faster. ওকে, তার মানে দুটি অরবিট, তার মানে সরি তাহলে কি দেখলাম যে হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড সাবসেল আর মোর স্টেবল দ্যান পার্শিয়ালি ফিল্ড সাবসেল ডিউ টু এক্সচেঞ্জ এনার্জি। এক্সচেঞ্জ এনার্জির মাধ্যমে স্টেবল হচ্ছে, কোনো একটি এনার্জির মাধ্যমে স্টেবল হচ্ছে মানে কি নিশ্চয়ই সেই এনার্জিটা রিলিজড হচ্ছে। আর নামে কি দেখছি আমরা যে এক্সচেঞ্জ এনার্জি, অর্থাৎ দিস এনার্জি ইজ রিলিজড ডিউরিং এক্সচেঞ্জ অফ পজিশন অফ ইলেকট্রনস অফ সেম স্পিন। ওকে, তাহলে দেখো এখানে আছে, এখানে কতগুলি ঘর কাটা আছে, তো ডি সাবসেল, ডি এর মাধ্যমে আমি বোঝাচ্ছি। তো প্রথমে হয়তো এখানে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রনের কি হবে সেম স্পিন আছে, এটা হচ্ছে D2 কনফিগারেশন, এটা হচ্ছে D3 কনফিগারেশন, এটা হলো D5, এটা হচ্ছে D4, দেন D10। ওকে, তো D2তে কী আছে দেখো, দুটো ইলেকট্রন আছে, এরা কি করবে সেম স্পিন, এরা পরস্পরের পজিশানকে এক্সচেঞ্জ করবে, এই ইলেকট্রন এর পজিশানে আসবে, এই ইলেকট্রন এর পজিশানে আসবে। তো এই এক্সচেঞ্জের জন্য কিছু পরিমাণ এনার্জি রিলিজড হবে, তাকে আমরা বলছি, যেহেতু পজিশানের এক্সচেঞ্জ হচ্ছে, একই ধরনের সেম স্পিন ইলেকট্রনের পজিশানের এক্সচেঞ্জ হচ্ছে, তাই এই এক্সচেঞ্জের জন্য যে এনার্জি রিলিজড হচ্ছে তাকে আমরা কি বলছি এক্সচেঞ্জ এনার্জি। আবার যখন একই ধরনের একই স্পিনযুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেল, তখন কি হবে, এই ইলেকট্রনটি এর সাথে পজিশন এক্সচেঞ্জ করবে, আবার এর সাথেও পজিশন এক্সচেঞ্জ করবে, এই ইলেকট্রন এর সাথে পজিশন এক্সচেঞ্জ করবে, আবার এর সাথেও পজিশন এক্সচেঞ্জ করবে, এ আবার কি করবে, এর প্রত্যেকের সাথে 3 নাম্বার ইলেকট্রনের প্রত্যেকের সঙ্গে পজিশন এক্সচেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ যত বেশি সংখ্যক একই স্পিনযুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে, তত বেশি এক্সচেঞ্জের পরিমাণ বাড়বে, তত বেশি রিলিজড এনার্জির পরিমাণও বাড়বে। ঠিক আছে, এখানে 4টে ইলেকট্রন আছে একই স্পিনের, তাহলে এই ইলেকট্রনটি এর সাথে এক্সচেঞ্জ করবে, এর সাথে এক্সচেঞ্জ করবে, আবার এর সাথে এক্সচেঞ্জ করবে, প্রত্যেকে আবার এই সেকেন্ড ইলেকট্রন থার্ড ইলেকট্রনের সাথে এক্সচেঞ্জ করবে, ফোর্থ ইলেকট্রনের সঙ্গে এক্সচেঞ্জ করবে, থার্ড ইলেকট্রন আবার ফোর্থ ইলেকট্রনের সঙ্গে এক্সচেঞ্জ করবে। তাহলে যেরকম একই স্পিনযুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, তত বেশি এক্সচেঞ্জের পরিমাণ বাড়ছে, তত বেশি এক্সচেঞ্জ এনার্জি রিলিজডের পরিমাণ বাড়ছে, রিলিজড এক্সচেঞ্জ এনার্জির পরিমাণ বাড়ছে, তত বেশি সিস্টেম আরও স্টেবিলিটির দিকে এগোচ্ছে। ঠিক আছে, এখানে দেখো D5 কনফিগারেশন আছে, D5 কনফিগারেশন দেখো 5টা আছে, 5টা ইলেকট্রনই পরস্পরের সঙ্গে কিন্তু এক্সচেঞ্জ করবে। এই ডি অর সাবসেলের ক্ষেত্রে 5টার বেশি আমি আনপেয়ার ইলেকট্রন পাবো না, তাহলে 5টা আনপেয়ার ইলেকট্রন আছে একই স্পিনের, তাহলে 5টা ইলেকট্রনই পরস্পরের মধ্যে পজিশানে এক্সচেঞ্জ করবে। তাহলে এক্ষেত্রে এই D5-এর ক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত হাফ ফিল্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সচেঞ্জ এনার্জির পরিমাণটা অত্যন্ত বেশি। এক্সচেঞ্জ energy released very high,
এক্সচেঞ্জ এনার্জির পরিমাণটা অত্যন্ত বেশি, কারণ এখানে 5টা আনপেয়ার ইলেকট্রন আছে, প্রত্যেকেই পরস্পরের সঙ্গে পজিশনের এক্সচেঞ্জ করে যাচ্ছে। তাহলে এই 5টা একই ধরনের স্পিন। D10 কনফিগারেশনে দেখো, D10 কনফিগারেশনে প্রথমে 5টা আছে একই স্পিনের, আরও 5টা আছে অন্য স্পিনের। এরা কিন্তু এই নীল যেটা আছে, নীল যে ইলেকট্রনগুলো আছে এদের স্পিন কিন্তু আলাদা। এরা আবার প্রত্যেকের সাথে কিন্তু পজিশন এক্সচেঞ্জ করছে। আবার লাল রঙের যে ইলেকট্রনগুলো দেখানো হয়েছে একই ধরনের ইলেকট্রন, বোঝার সুবিধার জন্য আমি দুই ধরনের কালার ইউজ করেছি। তাহলে লাল রঙের যে একই ধরনের স্পিনের ইলেকট্রন আছে এরাও কিন্তু প্রত্যেকের সাথে পজিশন এক্সচেঞ্জ করছে। তাহলে D5-এ যদি এক্সচেঞ্জ এনার্জির পরিমাণটা D5-এ যদি এক্সচেঞ্জ এনার্জির পরিমাণটা x হয়, -x, মাইনাস কেন দিলাম, যেহেতু রিলিজড হচ্ছে। যদি রিলিজড এক্সচেঞ্জ এনার্জি D5-এর ক্ষেত্রে হয়, তাহলে D10-এর ক্ষেত্রে কি হবে? D10-এর ক্ষেত্রে হবে -2x রিলিজড এক্সচেঞ্জ এনার্জি, কারণ এখানে D10-এ আরও 5টা আনপেয়ার ইলেকট্রন আছে, অফ ডিফারেন্ট স্পিন, আনপেয়ার নয়, পেয়ার সিস্টেম। পেয়ার সিস্টেম সাধারণত কি হয়? D10 হচ্ছে পেয়ার সিস্টেম, এখানে একটা ইলেকট্রন রিপালশনের টেন্ডেন্সি বা প্রবণতা বা পসিবিলিটি যাই বলবে সেটা থাকবে, কিন্তু ডিউ টু হিউজ রিলিজ অফ এক্সচেঞ্জ এনার্জি, যেহেতু এক্সচেঞ্জ এনার্জিটা অনেক বেশি পরিমাণে রিলিজড হচ্ছে, তার জন্য D10 কনফিগারেশন ডি সাবসেলের ক্ষেত্রে মোর স্টেবল। আবার D5 কনফিগারেশনও স্টেবল। আমি ডি এর মাধ্যমে বুঝিয়েছি। একইভাবে P6 P3 স্টেবল কনফিগারেশন। একই রকমভাবে P7 P14 স্টেবল কনফিগারেশন। তাহলে মরাল অফ দ্য স্টোরিটা কি? মরাল অফ দ্য স্টোরিটা হচ্ছে হাফ ফিল্ড and fulfilled subcell are more stable. তার জন্যই ক্রোমিয়াম নিজেকে D5-4s1 এই কনফিগারেশনে রিঅ্যারেঞ্জ করে নিচ্ছে। ওকে, তারপরে ফুলফিল্ড ইজ মোর স্টেবল দেন হাফ ফিল্ড। ফুলফিল্ড সাবসেল is more stable than half filled. ওকে, আশা করি এটা বুঝতে পেরেছি। যেহেতু এক্সচেঞ্জ যত বেশি এক্সচেঞ্জ হবে তত বেশি এনার্জি রিলিজড হবে, যত বেশি এনার্জি হবে তত বেশি এনার্জি রিলিজড হবে, তত বেশি একটি সিস্টেম স্টেবল হবে। তাহলে আমরা ইন সামারি বলতে পারি কি, stability of subcell is linearly proportional to amount of released exchange energy. ওকে, এবার আরও কয়েকটি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখব। কি দেখব? কপারের দেখব। কপার 29 কি করে দেখব আমরা? কি করে ফিল আপ করব? প্রথমে
1s2 2s2 p6 3s2 p6 ওকে। দেন 3d রয়েছে, 3dর আগে 4s রয়েছে, 4s ফিল আপ হবে আগে, তাহলে 3d 4s 4s2 করে দেব, দেন 3d 9, তাহলে 3d 9 কি আছে 3d 10, 3d 9 অ্যারেঞ্জ হয়ে যাবে কি এক্সচেঞ্জ এনার্জি পরিমাণ বেশি হওয়ার জন্য। 3d 10 এর যেহেতু এক্সচেঞ্জ এনার্জি পরিমাণ অত্যন্ত বেশি এবং সেটি হচ্ছে ফুলফিল, তাই ফুলফিল কনফিগারেশন অ্যাকোয়ার করার জন্য কি হবে 1s2 2s2 p6 3s2 p6 3d 10 আর 4s1। দেখো ফুলফিল্ড হাফ ফিল্ড অত্যন্ত স্টেবল, তাই স্টেবল কনফিগারেশন যদি সম্ভাবনা থাকে সেরকম সেই ক্ষেত্রে এলিমেন্ট নিজেকে স্টেবল কনফিগারেশনে কিন্তু রিঅ্যারেঞ্জ করে নেবে। এই অবধি দেখো, এই অবধি কিন্তু অলরেডি ফুলফিল্ড, এটা অত্যন্ত স্টেবল কনফিগারেশন। এটা কার এই আপ টু 3p6 এটা হচ্ছে আর্গন 18 আর্গন। আর্গন হচ্ছে একটি নোবেল গ্যাস। নোবেল গ্যাস কটা রয়েছে 6টা নোবেল গ্যাস রয়েছে তাই না, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, হিলিয়াম হচ্ছে হিলিয়াম 2, ওকে। নিয়নের কি, নিয়নের হচ্ছে 10, 1s2 2s2 p6। আর্গনের কি, আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 18, 1s2 2s2 p6 3s2 p6 ওকে। ক্রিপ্টনের কি হবে, ক্রিপ্টনে হচ্ছে 36, 1s2 2s2 p6 3s2 p6 36 যদি হয় তাহলে ক্রিপ্টনের কি হবে 36, 36 এর কি হবে 1s2 2s2 p6 3s2 p6 3d 10 4s2 p6। একই রকমভাবে জিননের একদম লাস্টের ক্ষেত্রে শেষের কক্ষ কি হবে 5s2 5p6, এরনের কি হবে 86 6s2 6p6। কেন এতদূর লিখলাম দেখো, মানে এগুলোকে বলা হয় নোবেল গ্যাস। নোবেল গ্যাস কেন বলা হয়, মহান গ্যাস, মানে এগুলো হচ্ছে হাইলি আনরিঅ্যাক্টিভ। কেন আনরিঅ্যাক্টিভ, কারণ এদের দেখো সবারই কিন্তু ফুলফিল কনফিগারেশন রয়েছে তাই না, ফুলফিল সাবসেল রয়েছে। কি বললাম আমরা, ফুলফিল সাবসেল অত্যন্ত স্টেবল। p2s2 p6, p এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 6, 3s2 p6 4s2 p6 5s2 p6 6s2 p6 সবারই ফুলফিল কনফিগারেশন রয়েছে, তার জন্য এগুলো অত্যন্ত স্টেবল। এই নোবেল গ্যাসেস আর very much stable due to fulfilled configuration, electronic configuration. Okay, hence they are unreactive.
ওকে, তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা একটা বিষয় এখানে বলে দিই, সেটা হলো এই প্রথমেই ইলেকট্রনিক কনফিগারেশনে আমি বেরিলিয়াম 2 লিখেছিলাম, এটা ভুল হয়েছে, ঠিক আছে? বেরিলিয়াম হবে 4, সেক্ষেত্রে 1:2, 2:2, হিলিয়াম 2, বেরিলিয়াম 4, এটা তোমরা একটু ঠিক করে নিও। বেশ, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হুনস রুল শিখলাম, হুনস রুল অফ স্পিন মাল্টিপ্লিসিটি, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, আউটবাউস প্রিন্সিপাল, এগুলো কি? এগুলো হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন লেখার বিভিন্ন নিয়ম। সেই নিয়ম অনুযায়ী আমরা ইলেকট্রনিক কনফিগারেশন শেখাও শিখলাম, ইলেকট্রনিক কনফিগারেশন লেখা শিখলাম, এবং তার সাথে সাথে কি শিখলাম? যে কোন ধরনের সাবসেলকে বেশি স্টেবল হয় এবং সেই স্টেবিলিটির কারণ কি, যার জন্য বিভিন্ন এলিমেন্ট তাদের ইলেকট্রনিক কনফিগারেশনকে যদি সম্ভব হয় তাহলে সেই স্টেবল কনফিগারেশনে কিন্তু রিঅ্যারেঞ্জ করে নেয়। ওকে, সেই সঙ্গে আমরা আরও একটি কনসেপ্ট শিখলাম, সেটা হচ্ছে নোবেল গ্যাসের সম্পর্কে। নোবেল গ্যাস কেন বলা হয় মহান গ্যাস? কারণ এদের ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে একদমই ফুলফিল সাবসেল। ফুলফিল সাবসেল অত্যন্ত স্টেবল হওয়ার জন্য এরা হচ্ছে আনরিঅ্যাক্টিভ, তাই এদেরকে নোবেল গ্যাস বলা হয়, ঠিক আছে, বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। তো আজকে আমরা এই অবধি শিখলাম, পরের দিন আমরা এই বিভিন্ন কোয়েশ্চেন আলোচনা করব। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।